আসসালামু আলাইকুম এসএসসি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো বরাবরের মতো কিন্তু আমি আবারও হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে পদার্থবিজ্ঞান বই আছে এই বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারটি নিয়ে। তোমরা কিন্তু সবাই জানো যে আমি কিন্তু প্রতিটা অধ্যায়ের জন্য 3টা ক্লাস করিয়ে থাকি। প্রথম ক্লাসে ওই অধ্যায়টির বইয়ের যত বিষয় আছে, মেইন যে বিষয়গুলো আছে অর্থাৎ বেসিক যে জিনিসগুলো আছে এইগুলো নিয়ে কিন্তু একটু বিস্তারিত তোমাদের সাথে কিন্তু আলোচনা করে থাকি। এবং দ্বিতীয় ক্লাসে অর্থাৎ ওই অধ্যায়টির টেস্ট পেপারে যত টাইপের যত ধরনের সৃজনশীল আছে যেগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে বারবার আসছে এগুলো নিয়ে কিন্তু একটু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করে থাকি। এবং তৃতীয় ক্লাসে ওই অধ্যায়টির এমসিকিউ গুলা নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে কিন্তু এই কাজ, ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারটির প্রথম ক্লাস। এবং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই চ্যাপ্টারের বইয়ের যে বেসিক জিনিসগুলো আছে যেগুলো তোমার কিন্তু জানা একান্ত জরুরি। কারণ তুমি যদি এই বেসিক জিনিসগুলো না জানো এবং তারপর যদি তুমি টেস্ট পেপারের সৃজনশীল এবং এমসিকিউ গুলো যদি সলভ করতে যাও তাহলে কিন্তু তুমি কিছুই বুঝবে না। সো ফার্স্টলি আজকে এই ক্লাসটাতে যেহেতু এটা হচ্ছে প্রথম ক্লাস এবং এই ক্লাসে আজকে এই কাজ, ক্ষমতা, শক্তির যত টাইপের যত ধরনের বেসিক জিনিস আছে এই বেসিক জিনিসগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবং তুমি যদি একবার এই বেসিক জিনিসটা ধরতে পারো তাহলে কিন্তু যখন তুমি এই চ্যাপ্টারের সৃজনশীলগুলো সমাধান করতে যাবা, সলভ করতে যাবা, এমসিকিউ গুলো যখন সমাধান করতে যাবা তখন তোমার কাছে সবকিছু ইজি মনে হবে। ওকে, সো তোমরা কিন্তু দেখতে পাচ্ছো যে আজকে আমি কি কি বিষয় আলোচনা করব। আমি কিন্তু এই পাশে ছোট্ট করে লিখে রেখেছি, দেখতে পাচ্ছো। এই যে চ্যাপ্টারের ফার্স্টলি আমি আলোচনা করব কাজ নিয়ে, যেটা অবশ্যই কিন্তু তোমার জানতে হবে। সেকেন্ড নাম্বার আমি আলোচনা করব শক্তি নিয়ে, which is very important। থার্ড নাম্বার হচ্ছে কিন্তু শক্তির বিভিন্ন রূপ আছে, তোমরা কিন্তু সবাই জানো। তোমরা যারা মেইন বইটা একটু পড়েছো তোমরা কিন্তু জানো যে শক্তির বিভিন্ন রূপ আছে। এবার দেখো যে 4 নম্বরে আমি তোমাদের সাথে আলোচনা করব যে শক্তির প্রধান উৎসটা নিয়ে। এবার 5 নম্বরে দেখতে পাচ্ছো যে শক্তির রূপান্তর আছে, অর্থাৎ তোমরা কিন্তু সবাই জানো যে শক্তির কিন্তু বিনাশ নাই, অর্থাৎ শক্তি কিন্তু একটা রূপ থেকে আরেকটা রূপে কিন্তু কনভার্ট হয়। ওকে, আচ্ছা এইটা নিয়ে একটু তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবার দেখতে পাচ্ছো যে 6 নম্বরে ক্ষমতা, which is তোমার জানতেই হবে, খুবই মজার পড়া। এবার 7 নাম্বার হচ্ছে কিন্তু কর্মদক্ষতা, এটাও হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সো এই জায়গায় টোটাল আজকে আমি 7টা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং তুমি যদি এই 7টা বিষয় একবার ধরতে পারো, একটু যদি বুঝতে পারো, তাহলে তুমি যখন সৃজনশীলগুলো সমাধান করতে যাবা, টেস্ট পেপারের অঙ্কগুলো, গাণিতিক সমস্যাগুলো যখন অর্থাৎ সলভ করতে যাবা তখন তোমার কাছে সবকিছু ইজি মনে হবে। ওকে, সো তোমরা যারা এখন বর্তমানে আমার এই ক্লাসটা দেখতেছো আমি আশা করি প্রত্যেকে এখন তোমার পড়ার টেবিল চেয়ারে একটু বসেছো একটা খাতা কলমটা নিয়ে। কারণ আমি প্রতি ক্লাসে কিন্তু বলি যে একটু কষ্ট করে আমার ক্লাসটা যখন দেখবা একটু খাতা এবং কলমটা নিয়ে তোমার পড়ার টেবিল চেয়ারে বসবা, তাহলে আমি যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব একটু যদি নিজে লেখো এবং একটু যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার এই বিষয়গুলো একদম আয়ত্ত হয়ে যাবে। এবং আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা যারা আমার এই ক্লাসটা বর্তমানে দেখতেছো প্লিজ একটু তোমরা সবাই আমার এই ক্লাসটা শেয়ার করে দিবা। তোমরা যদি আমার এই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ এসএসসি কোর্স রিফাত অথবা আমার যে ফেসবুক পেজটা আছে এসএসসি কোর্স রিফাত, সো তোমরা যেখান থেকে আমার এই ক্লাসটা দেখো না কেন প্লিজ একটু শেয়ার করে দিবা, একটু তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা, একটু তোমাদের ফেসবুকে সবাইকে শেয়ার করে দিবা এবং একটু কমেন্ট করে জানাবা যে তোমরা শেয়ার করেছো কিনা। এবং প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবা যে হ্যাঁ ভাই আমরা কিন্তু শেয়ার করেছি। কারণ তোমরা যদি একটু শেয়ার করো, আমাকে যদি একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু পরবর্তী ক্লাস করাতে তোমাদের কিন্তু আমার আরো ভালো লাগে। অর্থাৎ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তোমরা যদি আমার ক্লাসগুলো শেয়ার না করো, কমেন্ট না করো, তাহলে কিন্তু আমার এই ক্লাস করাতে কিন্তু ভালো লাগে না। সো আমি চাচ্ছি আমার ক্লাসগুলো পার্সোনালি তোমরা যারা দেখে থাকো একটু প্লিজ একটু শেয়ার করে দিবা এবং আমাকে একটু কমেন্ট করে জানাবা যে তোমরা শেয়ার করেছো কিনা। ওকে, সো অনেক কথাই বললাম, তোমরা কিছু মনে করো না। সো এখন এই জায়গায় একটু লক্ষ্য করো, ফার্স্টলি আমি তোমাদের সাথে একটু কাজটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা একটু যদি ভাইয়া লক্ষ্য করো, এইখানে একটু যদি তাকাও, তোমরা কিন্তু সবাই জানো যে কাজকে কি দ্বারা প্রকাশ করে, কাজকে কিন্তু হচ্ছে ডাব্লিউ দ্বারা প্রকাশ করে, রাইট? আচ্ছা এখন আমি যদি কোনো একটা বস্তুকে এফ বল যদি প্রয়োগ করি বা এফ বল যদি এই বস্তুটার উপর ক্রিয়া করি তাহলে এই বস্তুটা কিন্তু অর্থাৎ এস পরিমাণ কিন্তু সরণ করবে, রাইট? অর্থাৎ আমি যদি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করি তাহলে দেখা যাবে বস্তুটা ওই বলের দিকে এস পরিমাণ সরণ করছে। সাপোজ একটু চিন্তা করো যে তোমার হাতে এখন একটা কলম আছে, এখন এই কলমটাকে
তুমি যদি তোমার টেবিলে রেখে যদি একটা টুক্কা দাও হালকা, বা যদি বল প্রয়োগ করো, তাহলে কি হবে? ওই কলমটা কি ওই জায়গায় থাকবে? না। অর্থাৎ যেদিকে তুমি ধাক্কা দিচ্ছ বা যেদিকে তুমি বলটা প্রয়োগ করছো ওই দিকে কিন্তু কিছুটা সরে যাবে, রাইট? তাহলে এইখানে একটু লক্ষ্য করো, কাজের সিস্টেমটা হচ্ছে কিন্তু সেম ভাবে। অর্থাৎ এই যে কাজ মানে হচ্ছে কোন একটা বস্তুকে যদি বল প্রয়োগ করা হয় এবং ওই বস্তুটা যদি বলের দিকে সরণ ঘটে, তাহলে ওই বল এবং ওই সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ভেরি সিম্পল। তার মানে এই যে কাজকে আমরা জানি W দ্বারা প্রকাশ করে, তার মানে হচ্ছে কিন্তু W ইজ ইকুয়াল টু Fs। হ্যাঁ, অর্থাৎ এই যে Fs যেটা আসছে খুবই সিম্পল। একটু যদি মনোযোগটা এইখানে দাও, কি করেছি আমি? এই যে বস্তুটার উপর একটা বল প্রয়োগ করছি, হ্যাঁ, তাহলে বস্তুটার উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটা কিন্তু কিছুটা সরে গেছে, এবং এই যে সরে গেছে which is সরণ যেটাকে বলা হয়, এটাকে আমি S দ্বারা প্রকাশ করছি। তাহলে এই যে বল প্রয়োগ করেছি এবং এই যে সরে গেছে, বল এবং এই সরণের গুণফলকে কাজ বলে। ভেরি ভেরি সিম্পল। ওকে, এরপর যদি একটু লক্ষ্য করো, আমি যদি অন্যভাবে তোমাদেরকে আরেকটা সিস্টেমে যদি আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে ধরো এইখানে তো আমরা একটা বল প্রয়োগ করলাম, হ্যাঁ, এইখানে বল প্রয়োগ করার ফলে বস্তুটা সরে গেছে, যার কারণে কিন্তু আমরা এই সূত্রটা পাইছি, তাই না? এখন ধরো আমি সেম ভাবে এইখানে কোন একটা বস্তু আছে, এই বস্তুটার উপর কি করব? বল প্রয়োগ করব, হ্যাঁ, কিন্তু এই বস্তুটা এই সোজা না গিয়ে জাস্ট একটা থিটা অ্যাঙ্গেল কোণ সৃষ্টি করে এই বরাবর গেল, তখন কি হবে? রাইট? অর্থাৎ তুমি এইখানে একটা বস্তু আছে, সাপোজ এই জায়গায় একটা বস্তু আছে, এখন এই বস্তুটাকে তুমি কি করছো? এর বল প্রয়োগ করছো। তাহলে যখন তুমি এর বলটা প্রয়োগ করছো, তখন এই বস্তুটা সোজা না গিয়ে জাস্ট একটা অ্যাঙ্গেল সৃষ্টি করে এই দিক বরাবর গেছে। ওকে, তখন কি হবে? তখন এখানে কাজের ক্ষেত্রে কি পাবা? আচ্ছা, এই জিনিসটা বের করার জন্য তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি কি করছো? এখানে বলটা প্রয়োগ করছো, অর্থাৎ এক বল প্রয়োগ করছো। তাহলে তুমি যখন বল প্রয়োগ করছো, তখন বস্তুটা অর্থাৎ এই বরাবর বা এই দিকে তোমার হচ্ছে x পরিমাণ গেছে, রাইট? এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এখান থেকে তুমি একটা লম্ব বিবেচনা করো, জাস্ট এই দিকে একটা লম্ব তুমি বিবেচনা করো, হ্যাঁ। এখন একটু লক্ষ্য করো যে এইখানে তুমি এখন কি পাইছো, এইটা একটু লক্ষ্য করো। এইখানে কি আছে? এখানে কত ডিগ্রি তোমরা কিন্তু সবাই জানো, এটা হচ্ছে কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এইটা যদি তোমার 90 ডিগ্রি হয়, তাহলে এই পাশটা কি? এই পাশটা হচ্ছে অতিভুজ লাভ। এগুলো কিন্তু তোমরা অর্থাৎ তোমাদের গণিতে কিন্তু করে আসছো যে এই পাশটা হচ্ছে কিন্তু অতিভুজ, আর নিচ হচ্ছে কি? এটা হচ্ছে কি? এই পাশটা এটা হচ্ছে কিন্তু ভূমি। এবং তোমরা কিন্তু জানো যে অতিভুজ এবং ভূমির ভিতরে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কিন্তু তোমার cos থিটা, রাইট? cos থিটা মানে কি? cos থিটা হচ্ছে কিন্তু কবরে ভয় আছে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, এটা কি তোমাদের সবার মনে আছে? আমি অত ডিটেইলসে যাচ্ছি না, এইখানে একটু লক্ষ্য করো। এইখানে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে কি এখানে একটা লম্ব টেনেছি, হ্যাঁ, এবং এইখানে নিচের দিকে যদি তাকাও, এটা হবে কিন্তু হচ্ছে s। কারণ কি? কারণ এটা হবে বলের দিকে সরণের উপাংশ। ওকে, এবং এই ক্ষেত্রে তাহলে কাজ কি হবে? তাহলে কাজ হবে W is equal to Fs cos theta, which is very simple। এইখানে কি হবে? অর্থাৎ তুমি এখানে বল প্রয়োগ করছো, এটা কিন্তু সোজা না গিয়ে এই বরাবর গেছে, অর্থাৎ এখানে একটা কোণ সৃষ্টি করছে, রাইট? থিটা কোণ। তাহলে সেই ক্ষেত্রে তুমি কাজ কি পাবা? W is equal to Fs cos theta। ওকে, সবার এই দুইটা সূত্র মাথায় থাকবে। আমি আশা করি প্রত্যেকে এই দুইটা সূত্র বুঝতে পারছো যে এইখানে কি হয়েছে, এই ক্ষেত্রে কাজ কি? এই ক্ষেত্রে কাজ হচ্ছে W is equal to হচ্ছে Fs, এবং এই ক্ষেত্রে কাজ কি? W is equal to Fs cos theta। ওকে, আমি আশা করি কাজ সম্পর্কে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এতটুকু যদি তোমরা বুঝে থাকো, তাহলে এইখানে একটু লক্ষ্য করো। এখন একটু তোমার চিন্তা করতে হবে একক নিয়ে, অর্থাৎ কাজের একক কি, এটা একটু বের করতে হবে। আচ্ছা, আমি একটু এগুলো মুছে দিচ্ছি। তাহলে আমরা এখানে কি পাইছি? দুইটা সূত্র পাইছি না? সেটা হচ্ছে কি, ফার্স্টলি হচ্ছে কি W is equal to হচ্ছে Fs, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে কিন্তু W is equal to Fs cos theta। ওকে, আচ্ছা, এখন একটু লক্ষ্য করো। এখন আমি যদি এইখানে দেখি, সেটা হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছো যে W is equal to হচ্ছে Fs, রাইট? একটু এইখানে লক্ষ্য করো যে আমরা জানি যে কাজ W is equal to হচ্ছে Fs। এই জায়গায় একটু লক্ষ্য করো, এই যে F মানে কি? বল। তোমরা কিন্তু সবাই জানো এই যে বলের একক কি? বলের একক কি তোমরা কিন্তু সবাই জানো যে বলের একক হচ্ছে কিন্তু নিউটন। ওকে, তোমরা কিন্তু তোমাদের এই যে ফিজিক্সের সেকেন্ড অধ্যায় অর্থাৎ গতি যে চ্যাপ্টারটা আছে, এই গতি চ্যাপ্টার কিন্তু তোমরা এগুলো পড়ে আসছো
যে বল F ইজ ইকুয়াল টু হচ্ছে কি ma, রাইট, এবং এই যে বলের একক হচ্ছে কি নিউটন, এবং এই যে দেখতে পাচ্ছ যে S মানে হচ্ছে কিন্তু সরণ, এই সরণের একক কি, সরণের একক হচ্ছে কিন্তু মিটার। ওকে, তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কি বলের একক পাইছি নিউটন আর সরণের একক পাইছি হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার। হ্যাঁ, তাহলে W ইজ ইকুয়াল টু এখানে পাইছি হচ্ছে নিউটন মিটার, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কিন্তু জুল। ওকে, তাহলে এই যে কাজের একক হচ্ছে কি, কাজের একক হচ্ছে কিন্তু জুল। এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো যে কাজের একক কি হবে, কাজের একক হচ্ছে কিন্তু জুল। আচ্ছা, এই এককটা যেহেতু তুমি বের করতে পেরেছো, তাহলে এখন তোমার একটু চিন্তা করতে হবে যে কাজের মাত্রা কি, রাইট, এগুলো তোমার একটু বের করতে হবে। আচ্ছা, সেম ভাবে W ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু Fs। হ্যাঁ, এখানে F দ্বারা কি বোঝায় আমি একটু লিখতেছি, F মানে হচ্ছে কিন্তু বল ইনটু এই যে S দ্বারা কি বোঝাচ্ছে সরণ। আচ্ছা, আমি একটু লিখতেছি জাস্ট দেখো। এখন এই যে বল যেটা আছে, এই বল মানে কি আমরা কি জানি, এই যে একটু লক্ষ্য করো যে F ইজ ইকুয়াল টু আমরা জানি কি ma না, m মানে হচ্ছে কি ভর না ইনটু এ দ্বারা কি বোঝায় ত্বরণ। এগুলো কিন্তু তোমরা সবাই জানো, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। তার মানে আমি এই বল সমান সমান লিখতে পারি ভর ইনটু ত্বরণ, রাইট। তাহলে আমি একটু এখন লিখতেছি যে ভর ইনটু হচ্ছে কি ত্বরণ। ওকে, এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? ইনটু এবার দেখো এই জায়গায় কি আছে সরণ। আচ্ছা, তুমি সরণটা লিখে দাও। এখন আমরা এখান থেকে কি বের করব, আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হচ্ছে এই কাজের মাত্রা কি, এইটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে একটু লক্ষ্য করো, এই যে দেখতে পাচ্ছ যে ভর, তাহলে ভরের মাত্রা কি তোমরা কিন্তু সবাই জানো যে ভরের মাত্রা হচ্ছে কিন্তু এই যে m which is capital M ইনটু ত্বরণের মাত্রা কি, এটাও কিন্তু তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি L/T স্কয়ার, রাইট, ইনটু সরণের মাত্রা কি এটাও জানো, সেটা হচ্ছে কিন্তু m। এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? এগুলো কিন্তু খুবই সিম্পল, জাস্ট তুমি যদি আগে পড়ে থাকো তাহলে তোমার কাছে খুব সোজা, কিন্তু তুমি যদি না জানো যে ভরের মাত্রা m, ত্বরণের মাত্রা L/T স্কয়ার, তাহলে কিন্তু তোমার কাছে একটু এখন হার্ড মনে হবে। আসলে এগুলো খুবই সিম্পল এবং এগুলো খুবই মজার পড়া। তুমি যদি এই ব্যাপারগুলো একটু মজা করে পড়ো তাহলে কিন্তু দেখতে পারবা যে সবকিছু তোমার কাছে একদম সোজা মনে হবে। ঠিক আছে, এখন একটু লক্ষ্য করো, আমরা এখান থেকে কি পাইছি m ইনটু L/T স্কয়ার ইনটু l। এখন আমাদের কাজ কি, একটু গুণ করে দিই। দেখো এখানে m আছে, m রাখলাম, এই l আর l যদি আমরা গুণ করি তাহলে কি হবে l স্কয়ার, আর নিচে আসবে কি এই যে t আছে, t এর উপর স্কয়ার। ওকে, এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা, আমি এতটুকুকে এই জায়গাতে লিখতেছি। হ্যাঁ, তাহলে এখন আমাদের এই জায়গায় কি দাঁড়ায়, এখানে উপরে থাকে হচ্ছে কি ml স্কয়ার, তাহলে এখানে থাকে হচ্ছে ml স্কয়ার আর t এর উপর আছে স্কয়ার। তোমরা কিন্তু সূচক এবং লগারিদম গণিতে কিন্তু করে আসছো। এখানে যদি নিচে যদি t স্কয়ার থাকে তাহলে এটাকে যদি আমি উপরে আনি তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এখানে আমি লিখতে পারবো যে t ইনভার্স -2 which is দেখতে পারতেছো এভাবে কিন্তু হবে। t স্কয়ারটাকে তুমি যদি নিচ থেকে উপরে আনো তাহলে সেক্ষেত্রে t ইনভার্স এই যে -2 এভাবে কিন্তু লিখতে হয়। ওকে, আমি আশা করি সবাই এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো। তার মানে এই যে কাজ আছে, এই কাজের মাত্রা কি, সেটা হচ্ছে m l স্কয়ার t ইনভার্স -2। ওকে, সো আমি আশা করি প্রত্যেকে এই কাজের একক, জুল, কাজের এই যে মাত্রা, এগুলো একদম সুন্দরভাবে বুঝতে পারছো। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ কি, কারণ অনেক সময় তোমাদের এমসিকিউ তে দিয়ে দেয় যে কাজের একক কি বা কাজের মাত্রা কি। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন একটু সবাই কাজ করো, সেটা হচ্ছে আমার ক্লাসটার উপর একটু ক্লিক করো, কষ্ট করে ক্লিক করার পরে আমি যে এইখানে দুইটা সূত্রের কথা বলেছি, w হচ্ছে fs এবং w fs cos θ, এবং এই যে কাজের একটা একক আমি দেখাইছি জুল, এবং কাজের যে মাত্রাটা আছে এটা কিভাবে বের করেছি এবং মাত্রাটা কি, একটু ভাইয়া 5টা মিনিট পড়ো। যদি তুমি একটু ক্লাসটা অফ করে 5টা মিনিট পড়ো তাহলে কিন্তু তোমার এই ব্যাপারগুলো একদম আয়ত্ত হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে তুমি যখন দেখবা এগুলো তুমি বলবা এগুলো তো আমি পারি। ঠিক আছে, একটু সবাই কষ্ট করে ক্লাসটার উপর ক্লিক করো, ক্লিক করার পরে 5টা মিনিট ভাইয়া যা যা এখানে দেখাইছি একটু 5টা মিনিট পড়ো। ওকে ওকে, এরপর যদি একটু লক্ষ্য করো, এই যে কাজ, এই কাজ কিন্তু হচ্ছে কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে কিন্তু ঋণাত্মক কাজ। এগুলো তোমাদের বইয়ে লেখা আছে, এবং এখানে বিশেষ করে এখন একটু তোমার জানতে হবে শক্তিটা নিয়ে। হ্যাঁ, এই শক্তি বা মানে কি, শক্তি আর কাজ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেম। শক্তি বলতে বোঝাচ্ছে তোমার কাজ করার সামর্থ্য, অর্থাৎ কাজ করার সামর্থ্যকে কি বলে, শক্তি বলে। এবং এই যে আমরা জানি যে কাজের একটা একক আমরা কি পাইছি, জুল পাইছি না, কাজের একক কি জুল, তাহলে এই শক্তির এককও হচ্ছে কিন্তু জুল। সেম
অর্থাৎ এখানে শক্তির যে সংখ্যাটা সেটা হচ্ছে কি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। খুবই সিম্পল। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো, সো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব এই যে দেখতে পারতেছো যে শক্তির বিভিন্ন রূপ আছে, which is very important, এবং শক্তির প্রধান উৎস। আচ্ছা, শক্তির বিভিন্ন রূপটা আলোচনা করার আগে আমি তোমাদের সাথে একটু শক্তির প্রধান উৎস এইটা নিয়ে একটু আলোচনা করতেছি। ওকে, এরপর যদি একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমি লিখেছি যে শক্তির উৎস হচ্ছে কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে কিন্তু নবায়নযোগ্য আর একটা হচ্ছে কিন্তু অনবায়নযোগ্য। হ্যাঁ, এবং এইখানে যদি একটু লক্ষ্য করো যে নবায়নযোগ্যের ভিতরে কারা কারা আছে দেখতে পারতেছো, জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি, বায়ু শক্তি, এবং আরেকটা হচ্ছে জিওথার্মাল। ওকে, একটু মাথায় রাখবা জিওথার্মাল। ওকে, এরপর যদি এইখানে লক্ষ্য করো অনবায়নযোগ্যের ভিতরে কারা কারা আছে, তেল আছে, গ্যাস আছে, কয়লা আছে, আর একটা হচ্ছে কিন্তু নিউক্লিয়ার। এই জায়গায় যে দেখতে পারতেছো যে আমি এতগুলো নাম লিখেছি, এগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তোমরা যদি তোমাদের একটু বইটা একটু খোলো তাহলে কিন্তু দেখতে পারবে যে আসলে এই জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি এই জায়গায় যে কয়টা আমি নাম লিখেছি এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা আছে, এবং তোমাদের একটু কষ্ট করে এগুলো যা যা বইতে লেখা আছে একটু কষ্ট করে পড়তে হবে, কারণ এখান থেকে তোমার এমসিকিউ আসার সম্ভাবনা আছে। সো একটু কষ্ট করে তোমার পড়তে হবে, এবং তুমি যদি একবার রিডিংটুকু একটু যদি পড়ো, প্রতিটা পার্টের জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি একটু যদি রিডিংটা পড়ো তাহলে কিন্তু তুমি সহজেই কিন্তু বুঝতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এই জায়গায় আছে যে শক্তির বিভিন্ন রূপ, which is very very important তোমাদের জন্য, এবং 5 নম্বরে দেখতে পাচ্ছেন যে শক্তির নিত্যতা বা হচ্ছে কিন্তু এই যে রূপান্তর, এটা হচ্ছে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আগে আমি তোমাদের সাথে এই শক্তির বিভিন্ন রূপটা নিয়ে একটু আলোচনা করতেছি। ওকে, এরপর যদি একটু লক্ষ্য করো এইখানে আমি কিন্তু লিখেছি যে শক্তির কিন্তু বিভিন্ন রূপ। আচ্ছা, এখন তোমার একটু শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে একটু জানতে হবে। আচ্ছা, সো আমরা কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের কিন্তু শক্তি ব্যবহার করে থাকি। কিরকম? যেমন ধরো যে পানিকে গরম করার জন্য আমরা কি করি? তাপ দেই না? তাহলে পানিটাকে গরম করার জন্য আমাদের কি দরকার? তাপ শক্তির প্রয়োজন, রাইট? আচ্ছা, এরপর যদি তুমি চিন্তা করো এই যে আমরা যে শুনতেছি, আমি যে কথা বলতেছি যে তোমরা শুনতেছো, সেটা হচ্ছে কিসের কারণে? শব্দ শক্তির কারণে। ওকে, এরপর দেখতে পারতেছো এই জায়গায় কিন্তু একটা ভাল্ব জ্বলতেছে, অর্থাৎ একটা লাইট জ্বলতেছে, অর্থাৎ লাইটটা কি করতেছে? আলো দিতেছে, রাইট? এটা হচ্ছে কি? এটা হচ্ছে কিন্তু আলোক শক্তি। ওকে, সো এইরকম ভাবে শক্তির কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু রূপ আছে। কিরকম? আমি কি বলেছি যে তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি, নিউক্লিয় শক্তি, সৌর শক্তি, চৌম্বক শক্তি, এই রকম ভাবে শক্তির কিন্তু নানা রূপ রয়েছে। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে শক্তির হচ্ছে কিন্তু রূপান্তর। রূপান্তর বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ শক্তি কিন্তু একটা রূপ থেকে আরেকটা রূপে কনভার্ট হয়। কিরকম? একদম সিম্পল তোমাদেরকে বুঝাচ্ছি। ধরো আমাদের বাসায় কিন্তু প্রত্যেকের বাসায় কিন্তু হচ্ছে লাইট জ্বলে, তাই না? কিসের কারণে? একটু কি চিন্তা করছো যে কেন লাইটটা জ্বলে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ওই লাইটটা জ্বলার পিছনে কারণটা কি? ওইখানে কিন্তু এক ধরনের কিন্তু শক্তির রূপান্তর হয়। কিরকম? তুমি এখানে বিদ্যুৎ শক্তি দিচ্ছ, অর্থাৎ ওই লাইটটার ভিতরে কিন্তু কারেন্ট যাচ্ছে, সো কারেন্ট যাওয়ার ফলেই তো ওই লাইটটা কিন্তু জ্বলতেছে, তাই না? তুমি যদি এখানে কারেন্টটা পাস না করতা তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই লাইটটা জ্বলতো না। তার মানে তুমি যখন বিদ্যুৎ দিছো তারের মাধ্যমে একটা সিস্টেম করে কিন্তু বিদ্যুৎ দিছো, সো যার কারণে কিন্তু ওই লাইটটা জ্বলতেছে। তার মানে ওইখানে কিন্তু বিদ্যুৎ শক্তি, অর্থাৎ লাইট জ্বলে মানে কি? লাইটটা জ্বলার ফলে আমাদেরকে কি দেয়? আলো দেয় না? আলো আর কি দেয়? আর হচ্ছে কিন্তু তাপ দেয়। তোমরা কিন্তু দেখতে পারবা, তোমরা যদি লাইটের কাছাকাছি তোমাদের হাত নাও তাহলে কিন্তু মানে তাপ অনুভব করবা। ওকে, তার মানে ওই বিদ্যুৎ শক্তিটা ওটা কিন্তু আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে শক্তির কোনো কিন্তু বিনাশ নাই। শক্তি কি হয়? শক্তি কিন্তু একটা রূপ থেকে আরেকটা রূপে কিন্তু কনভার্ট হয়, ঠিক আছে? এবং এভাবে তোমাদের বইয়ে কিন্তু অর্থাৎ শক্তির রূপান্তরের ক্ষেত্রে যেমন হচ্ছে বিদ্যুৎ বা তাপ শক্তি, তারপর রাসায়নিক শক্তি, তারপর হচ্ছে কিন্তু যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, এরকম কিছু শক্তির ব্যাপারে কিন্তু অনেক কিছু লেখা আছে। তোমরা যদি তোমাদের একটু বইটা খোলো তাহলে কিন্তু দেখতে পারবে, এবং একটু কষ্ট করে এই ক্ষেত্রেও তোমরা এই যে আমি যে শক্তিগুলোর কথা বললাম শক্তির রূপান্তরের ক্ষেত্রে এগুলো একটু পড়বা, কারণ তুমি যদি একবার পড়ো যে আসলে কিভাবে কনভার্টটা হয়, কিভাবে ট্রান্সফারটা হয়, শক্তির রূপান্তরটা কিভাবে ঘটে, একটু যদি ঠান্ডা মাথায় পড়ো তাহলে তুমি একবার পড়লে কিন্তু ধরতে পারবা, ঠিক আছে? খুবই সিম্পল এই যে শক্তির বিভিন্ন রূপ। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে যে এই শক্তির একটা সাধারণ রূপ আছে, সেটার নামটা কি? সেটার নামটা হচ্ছে কিন্তু যান্ত্রিক শক্তি। তোমরা কিন্তু সবাই এই যান্ত্রিক শক্তির কথা শুনেছো, রাইট? আচ্ছা, এবং এই যান্ত্রিক শক্তি দুই ধরনের, অর্থাৎ এই যান্ত্রিক শক্তি কিন্তু দুইটা রূপ আছে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে কি? একটা হচ্ছে কিন্তু বিভব শক্তি,
ওকে, বা এটা অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে কি স্থিতি শক্তি। একটু মনে রাখবা, এটা অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে স্থিতি শক্তি। আর অন্য আরেকটা রূপ বা অন্য আরেকটা নাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কিন্তু গতি শক্তি। ওকে, সো আমি আশা করি প্রত্যেকে এই দুইটা শক্তির কথা শুনেছো, which is potential energy, আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। একটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি, এবং অন্য আরেকটা হচ্ছে গতি শক্তি। এবং আমি আশা করি প্রত্যেকে এই দুইটা কথা শুনেছো, কারণ তুমি যদি তোমার টেস্ট পেপারটা একটু খোলো, তাহলে কিন্তু দেখতে পারবে যে হিউজ পরিমাণে অঙ্ক আছে এই বিভব শক্তি গতি শক্তি নিয়ে, শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা, এরকম প্রচুর অঙ্ক আছে। ঠিক আছে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসলে এই যে যান্ত্রিক শক্তি হচ্ছে দুই রকমের, একটু মাথায় রাখবা যে একটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি, এবং অন্য আরেকটা নাম হচ্ছে কিন্তু গতি শক্তি। হ্যাঁ, এখন আমি তোমাদের সাথে এই দুইটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, এখানে একটু যদি লক্ষ্য করো, আমি কিন্তু লিখেছি হচ্ছে কিন্তু বিভব শক্তি বা স্থিতি শক্তি। তোমরা কিন্তু সবাই জানো এই যে বিভব শক্তি বা স্থিতি শক্তিকে কি দ্বারা প্রকাশ করে, which is এটা হচ্ছে কিন্তু ইপি দ্বারা প্রকাশ করে, রাইট? আচ্ছা, এবং এইখানে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে কিন্তু তোমার যে দেখতে পাচ্ছ যে কোনো একটা বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে নিলে বস্তুর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয়, তখন তাকে বিভব শক্তি বা স্থিতি শক্তি বলে। আচ্ছা, এই ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি। ধরো এইখানে কোনো একটা সাপোজ বস্তু আছে, অর্থাৎ এম বরের কোনো একটা বস্তু। এখন এই বস্তুটাকে আমি কি করলাম, উপরের দিকে নিক্ষেপ করলাম। হ্যাঁ, আমি জাস্ট উপরের দিকে নিক্ষেপ করলাম। ওকে, এবং এইখানে উচ্চতা আমি ধরে নিচ্ছি হচ্ছে কিন্তু এইচ। হ্যাঁ, এখানে উচ্চতা হচ্ছে কি এইচ। এবং তোমরা কিন্তু সবাই জানো, আমি কিন্তু গতি চ্যাপ্টারে কিন্তু আলোচনা করেছি, এখানে কি আছে উপর নিচ, এই নিচ উপর এক্ষেত্রে কি কাজ করে, এখানে কিন্তু একটা অভিকর্ষ ত্বরণ which is g কাজ করে, রাইট? এবং এইখানে যে বস্তুটাকে আমি নিক্ষেপ করছি, এটা কিন্তু বড় হচ্ছে কিন্তু m। খুবই সিম্পল। এখন তোমাকে প্রশ্ন করলাম যে এই ক্ষেত্রে কৃত কাজ কত বা কাজ কত। আচ্ছা, আমি কিন্তু ফার্স্টলি তোমাদের সাথে কিন্তু আলোচনা করেছি কাজের সূত্র কি, W ইজ ইকুয়াল টু হচ্ছে কি, W ইজ ইকুয়াল টু কি ছিল, Fs ছিল না? কিন্তু এই ক্ষেত্রে কি হবে, এখানে কি আছে, এখানে কিন্তু H আছে, তাহলে এখন হবে কি FH। ওকে, এখন কিন্তু এখানে Fs হবে না, এখানে হবে কিন্তু FH। ওকে, এখন একটু লক্ষ্য করো, এই যে দেখতে পারতেছো F, F মানে কি বল, এবং তোমরা কিন্তু সবাই জানো যে বল সমান সমান F ইজ ইকুয়াল টু ma। হ্যাঁ, পরে আসছে কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র। আচ্ছা, কিন্তু এই উপর নিচের ক্ষেত্রে বা নিচ উপরের ক্ষেত্রে এখানে কি a বসবে? একটু চিন্তা করো তো, এখানে কিন্তু a বসবে না, এখানে কি হবে, এখানে কিন্তু mg হবে, অর্থাৎ a এর পরিবর্তে g হবে। অর্থাৎ তাহলে আমি এখানে কি বসাবো, f সমান সমান কি হবে, f ইজ ইকুয়াল টু mg, রাইট? এবং এই জায়গায় যে h আছে, এই হবে কিন্তু h। তার মানে এখানে কাজ সমান সমান আমি কি পাইছি, কাজ সমান সমান পাইছি হচ্ছে কিন্তু mgh। ওকে, কাজ কি, কাজ সমান সমান কি ছিল, বল ইনটু সরণ। হ্যাঁ, তাহলে F এবং সেখান থেকে পাইছি হচ্ছে mgh, আর এটাই হচ্ছে কিন্তু বিভব শক্তি বা স্থিতি শক্তি। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে ভর। হ্যাঁ, আর এই যে ভর যেটা, এটা ধরে নাও একটা ধ্রুবক, আর এখানে যে জি যেটা আছে, জিটাও হচ্ছে কিন্তু ধ্রুবক। আচ্ছা, এখন একটু চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, যেহেতু আমরা কাজ সমান সমান পাইছে হচ্ছে mgh, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি বিভব শক্তি, যেটাকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি, রাইট? তাহলে ইপি ইজ ইকুয়াল টু কি পাইছি, mgh পাইছি না? এখন একটু চিন্তা করো, এইখানে যে ভর আছে, হ্যাঁ, এই ভরটা হচ্ছে কিন্তু ধ্রুবক, অর্থাৎ ধরো এখানে ভরের কোনো চেঞ্জ নাই, পরিবর্তন হয় না। এখানে যে জি এর যে একটা মান আছে, তোমরা কিন্তু সবাই জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট? তাহলে এটার কোনো পরিবর্তন নাই, অর্থাৎ এই m এবং g দুইটাকে আমি কি ধরতেছি, দুইটাকে আমি ধ্রুবক চিন্তা করতেছি, কনস্ট্যান্ট যেটাকে বলা হয়। তাহলে আমি যদি দুইটাকে ধ্রুবক চিন্তা করি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে কিন্তু বুঝতে পারবা। হ্যাঁ, একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, তাই না? কিন্তু একটু যদি মনোযোগটা এখানে দাও, তাহলে কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে আমি এই দুইটাকে ধ্রুবক ধরলাম, তাহলে এক্ষেত্রে আমি কি পাইছি, এই ইপি এখন সম্পর্ক হবে কার কার সাথে, এই যে বিভব শক্তি বা স্থিতি শক্তি যেটাকে বলা হয় ইপি, এই ইপি এবং এই উচ্চতার সাথে। একটু চিন্তা করো, তাহলে আমি এই ক্ষেত্রে কি পাইছি, এই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইপি ইজ প্রপোর্শনাল বা সমানুপাতিক এই এইচ। এইটা দ্বারা কি বোঝায়, একটু চিন্তা করো, এইটা দ্বারা কি বোঝায়? এইটা দ্বারা বোঝাচ্ছে তুমি যত উচ্চতা বাড়াবা, উচ্চতা যত তুমি বাড়াবা, এখানে কিন্তু এই বিভব শক্তি বা তোমার এই স্থিতি শক্তি কিন্তু তত বৃদ্ধি পাবে। ওকে, আমি আবারও বলি, তুমি যত উচ্চতা বাড়াবা, সেক্ষেত্রে কিন্তু এই বিভব শক্তি বা স্থিতি শক্তিও বৃদ্ধি পাবে। তুমি যত উচ্চতা কমাবা, হ্যাঁ, যত এইচ এর মানটা কমাবা, তোমার কিন্তু এই বিভব শক্তি বা স্থিতি শক্তি তত কমবে।
ওকে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে কিন্তু বিভব শক্তি বা স্থিতি শক্তি। এবং এখান থেকে মনে রাখবা যে ইপি ইজ ইকুয়াল টু এম জি এস। ওকে, আচ্ছা এতটুকু যদি বুঝে থাকো, এখন আমি তোমাদের সাথে একটু গতি শক্তিটা নিয়ে আলোচনা করব। এরপরে যদি তুমি একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমি লিখেছি হচ্ছে কিন্তু গতিশক্তি, রাইট, বা কাইনেটিক এনার্জি। এবং এখানে আমি সংজ্ঞাটা কি লিখেছি, যে কোনো একটা বস্তু গতির কারণে যেই শক্তিটা লাভ করে তখন তাকে গতিশক্তি বলে। এবং তোমরা কিন্তু সবাই জানো যে গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কিন্তু ইকে, রাইট। তাহলে ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু হাফ এম ভি স্কয়ার। এখন কোশ্চেন হচ্ছে, এটা কিন্তু তোমরা সবাই জানো, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার এটা কিভাবে আসলো। আচ্ছা একটু যদি ঠান্ডা মাথায় এখানে চিন্তা করো, ধরো এখানে একটা রাস্তা আছে, সাপোজ আমি কি করলাম, এম ভরের কোন একটা বস্তু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিন্তু তোমার এই যে বস্তুটা আছে, এই বস্তুটার ভর দেওয়া আছে হচ্ছে কিন্তু এম ভর। এখন এম ভরের কোন একটা বস্তু, তোমার এটা হচ্ছে আদিবেগ। এবং তোমরা কিন্তু সবাই জানো আদিবেগ কি ইউ দ্বারা প্রকাশ করে। এবং আদিবেগ থেকে যাত্রা শুরু করে সুষম ত্বরণে হুইচ ইজ এ, তাহলে যাত্রা শুরু করে অর্থাৎ শেষ বেগ হুইচ ইজ ভি, এইখানে কিন্তু পৌঁছাইলো। তাহলে যেখানে এইখান থেকে এতটুকু কি, এতটুকু হচ্ছে কিন্তু দূরত্ব, আর দূরত্বকে কি দ্বারা প্রকাশ করে তোমরা কিন্তু সবাই জানো, সেটা হচ্ছে কি এস দ্বারা প্রকাশ করে, রাইট। তাহলে আমি কি বললাম, যে এম ভরের কোন একটা বস্তু, এই বস্তুটা এইখান থেকে অর্থাৎ সুষম ত্বরণে এ, সুষম ত্বরণে যাত্রা শুরু করে বি, এইখানে গিয়ে পৌঁছলো। এবং যেখানে তোমার দূরত্ব দেওয়া আছে হচ্ছে কিন্তু এস। তাহলে এখন আমি তোমাকে প্রশ্ন করলাম এই ক্ষেত্রে কাজ কত। এবং এর আগে আমি কি বলেছিলাম, একটা বস্তু আমি নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম বা উপরে উঠালাম, তখন সেই ক্ষেত্রে কাজ কত, রাইট। এখন আমি বললাম যে এই ক্ষেত্রে কাজ কত, তাহলে কাজ মানে কি ডাব্লিউ। তাহলে আমরা কি জানি, ওই ফার্স্টলি কিন্তু পড়ে আসছো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, একটু চিন্তা করো তো, ডাব্লিউ সমান কি হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে কিন্তু এফ এস, রাইট। আচ্ছা এখন একটু চিন্তা করো, এই ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু আমরা জানি কি, এফ ইজ ইকুয়াল টু কি এম এ জানি না, হ্যাঁ। এবং এর আগেরটা আমরা কি বসাইছিলাম, এফ ইজ ইকুয়াল টু এম জি বসাইছিলাম। কেন, কারণ উপর নিচের ক্ষেত্রে, উলম্ব দিকের ক্ষেত্রে। এখন কি এটা উপর নিচে আছে, এখন কি আমি এই জায়গায় কি এফ এর জায়গায় কি এই এম জি বসাবো না, এখন আমার কি বসাতে হবে, এই ক্ষেত্রে এফ এর জায়গায় আমি বসাবো হচ্ছে কিন্তু এম এ, আর এই এস আছে এই এস। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে ডাব্লিউ সমান আমি কি পাইছি, এম এ এস। আচ্ছা এই যে কিছু কাজ, এটাই কি বোঝায়, এটা বোঝায় হচ্ছে তোমার গতি শক্তি। তাহলে গতি শক্তিকে কি দ্বারা প্রকাশ করে, ই কে দ্বারা প্রকাশ করে, রাইট। আচ্ছা আমরা কি পাইলাম, ই কে ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ এস। কিন্তু এখানে তো আছে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে এটা কি কারেক্ট না, এটা কিন্তু কারেক্ট না। কারণ এখন আমাদের কাজ করতে হবে, কি কাজ করতে হবে একটু যদি লক্ষ্য করো। আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি। এখন একটু তোমার চিন্তা করতে হবে, একটু যে গতি অধ্যায়টা তোমরা যে করেছো ওইখানে কিন্তু আমি বলেছিলাম, মনে আছে সেটা কি, সেটা হচ্ছে কিন্তু ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এই সূত্রটার কথা কি তোমাদের মনে আছে? আচ্ছা একটু লক্ষ্য করো, একটু মনোযোগটা এখানে দাও। আসলে আমি চাচ্ছি আমার যারা স্টুডেন্ট আছে প্রত্যেকে যাতে সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পারে, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করি যে কিভাবে তোমাদেরকে বুঝালে তোমরা খুব সুন্দরভাবে সেটা বুঝতে পারো, হ্যাঁ। এবং প্রতিটা ক্লাস, এই যে পদার্থবিজ্ঞান বলো, রসায়ন বলো এবং উচ্চতর গণিত বলো, এই প্রতিটা বিষয় আমি কিন্তু তোমাদেরকে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যাতে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো। এবং আমি প্রতিটা অধ্যায়ের জন্য কিন্তু 3টা ক্লাস আসলে কিন্তু রাখি। এবং প্রথম ক্লাসে কিন্তু আমি বেসিকটা একদম বুঝাই দিই, কারণ তুমি একটু চিন্তা করো, এই যে যা বুঝাইছি এতক্ষণ ধরে তুমি তো বুঝতে পারছো, তাই না। এবং সামনে আমি যা বুঝাবো, এই এতটুকু যদি তুমি একটু মাথায় থাকে, একটু যদি তোমার মাথায় থাকে, তাহলে তুমি যখন সৃজনশীলগুলো মানে সলভ করতে যাবা তখন কিন্তু তোমার কাছে মানে ধরতে সহজ হবে, একদম খুব সহজে তুমি তখন বুঝতে পারবা। এবং বিশেষ করে এই বেসিকের যে লাভটা সেটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে, কারণ তুমি যখন এমসিকিউ গুলো সলভ করতে যাবা না তখন দেখবা যে এগুলো তো আমি পারি, তোমার কাছে কিন্তু মনে হবে যে এগুলো তো খুব সোজা। এই কারণে আমি বইয়ের প্রতিটা অধ্যায় প্রথম ক্লাসে বইয়ের মেইন বইয়ে প্রতিটা বিষয়, প্রতিটা টপিক আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা এখন একটু লক্ষ্য করো, একটু মনোযোগটা এইখানে দাও, ঠিক আছে। এখন আমি এখানে কি লিখেছি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, রাইট। আমার এখান থেকে টার্গেট হচ্ছে আমার এই যে as এর মানটা বের করা, হ্যাঁ। তাহলে আমি যদি এই as এর মানটা বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এই 2as টাকে এই পাশে আনতে হবে। এবং এগুলো তোমরা জানো, আমি আশা করি তোমরা সবাই জানো যে এখানে আমি যে কাজটা করব, ধরো এতটুকুকে আমি এই পাশে আনলাম, ইউ স্কয়ার প্লাস 2as ইজ ইকুয়াল টু এই ভি স্কয়ারটাকে ওই পাশে এলাম, ভি স্কয়ার। ওকে এখন আমি কি করব, যেহেতু আমি এই as এর মানটা বের করব, তাহলে সেই ক্ষেত্রে আমি এই 2as টাকে আমি এখানে রেখে দেব, ইজ ইকুয়াল টু এই যে ভি স্কয়ার আছে ভি স্কয়ার আর প্লাস ইউ স্কয়ার আছে, আমি যদি ওই পাশে নিই তাহলে কি হবে মাইনাস ইউ স্কয়ার।
ওকে, আচ্ছা এখন একটু চিন্তা করো, এইখানে এই ইউ দ্বারা কি বোঝায়? আদি বেগ। আর ভি দ্বারা কি বোঝায়? শেষ বেগ। এখন তুমি চিন্তা করো, বলে দিল যে আদি বেগ হচ্ছে কিন্তু স্থির, তার মানে কি স্থির মানে কি? স্থির মানে হচ্ছে আদি বেগ হচ্ছে কিন্তু শূন্য। হ্যাঁ, তাহলে তুমি চিন্তা করো এই আদি বেগ যদি শূন্য হয় তাহলে এই ইউ স্কয়ার কি থাকবে? এই মাইনাস কি থাকবে? কিচ্ছু থাকবে না। অর্থাৎ তখন যেটা হবে যে 2as v স্কয়ার, এখানে কিন্তু মাইনাস ইউ স্কয়ার থাকতেছে না, কারণ এখানে যদি তুমি ইউ এর জায়গায় 0 বসাও তাহলে সেক্ষেত্রে 0 তো ভ্যালু নাই। ওকে, আচ্ছা এখন একটু চিন্তা করো, আমি এই পাশে একটু লিখতেছি। আচ্ছা দেখো, আমার এখন টার্গেট হচ্ছে এখান থেকে as টাকে রাখবো, রাইট? তাহলে বা as এইখানে আছে কি b স্কয়ার আছে না, তাহলে b স্কয়ার উপরে আর নিচে যাবে হচ্ছে কিন্তু 2, অর্থাৎ আমি 2 টাকে ওই পাশে নিলাম, যার ফলে b স্কয়ারটা উপরে চলে গেল আর 2 টা কিন্তু নিচে আসলো। এখন আমি কি কাজ করব? এই যে দেখতে পাচ্ছ আমি এখানে পাইছিলাম ekmas, রাইট? এখন এই as এর জায়গায় আমি এই ভ্যালুটা বসাবো, তাহলে কিন্তু আমরা ek হাফ mv স্কয়ার পাবো। ওকে, আচ্ছা এটা কিন্তু প্রমাণ। আচ্ছা একটু দেখো, সেটা হচ্ছে কি ek অর্থাৎ কি আছে এখানে mas আছে, রাইট? এই m থাকবো, হ্যাঁ, আর as এর পরিবর্তে আমি কি লিখবো? এই b স্কয়ার বাই 2 লিখি, b স্কয়ার বাই 2। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? হাফ mv স্কয়ার। ওকে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? জাস্ট এটা একটা প্রমাণ আমি তোমাদেরকে দেখাইলাম। ওকে, তাহলে আমরা কি কি বুঝতে পারলাম সেটা হচ্ছে কি, অর্থাৎ গতি শক্তি এটাকে ইকে দ্বারা প্রকাশ করা হয় এবং এটার সূত্র হচ্ছে কিন্তু হাফ mv স্কয়ার। একটু সবাই 2 মিনিট পরও কষ্ট করে। আর বিভব শক্তি যেটা বা স্থিতি শক্তি যেটাকে বলা হয় সেটার মতো হচ্ছে কিন্তু সূত্র কি ep mgh। এই দুইটা একটু মাথায় রাখো, আর কিচ্ছু লাগবে না। ওকে, আচ্ছা আরেকটা বিষয় তোমাদের একটু বুঝতে হবে, একটু যদি লক্ষ্য করো, এখানে আমি কিন্তু লিখেছি গতিশক্তি ek হাফ mv স্কয়ার। হ্যাঁ, এখন এইখানে একটু লক্ষ্য করো, এই জায়গায় দেখো এই যে হাফ যেটা আছে ওর তো কোনো পরিবর্তন হইবে না, হইবে না? তাহলে এই যে দেখতে পাচ্ছো ভরের কোনো পরিবর্তন নাই, তার মানে আমি এই দুইটাকে ধ্রুবক ধরতে পারি বা ধ্রুবক চিন্তা করতে পারি। হ্যাঁ, যেমন এর আগেরবার আমি কি করেছিলাম মনে আছে, যে ep কি লিখেছিলাম? mgh, যেখানে আমি এই m এবং g কে ধ্রুবক ধরেছিলাম, রাইট? সবার কি মনে আছে? এই ক্ষেত্রেও আমি এই হাফ এবং এই যে দেখতে পাচ্ছ m, এগুলোকে আমি কি ধরবো? এগুলোকে আমি কনস্ট্যান্ট বা আমি একটু ধ্রুবক চিন্তা করতেছি। ধ্রুবক মানে কি? এগুলোর কোনো পরিবর্তন নাই। ওকে, তাহলে এই দুইটা যদি ধ্রুবক হয় তাহলে সেই ক্ষেত্রে একটু চিন্তা করো, তাহলে আমার সম্পর্ক হবে কিন্তু ek আর v স্কয়ার এর ভিতরে। হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি এই ek is proportional to বা সমানুপাতিক এই v স্কয়ার। এখন এইটা লেখার মানে কি? হ্যাঁ, যেমন এর আগেরবার আমি কি লিখেছিলাম যে ep সমানুপাতিক h, এই যে এর আগেরটা কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। সেম ভাবে একটু চিন্তা করো, ek সমানুপাতিক হচ্ছে b স্কয়ার। এইটার মানে কি? একটু ভাই ঠান্ডা মাথায় চিন্তা করো। সেটা হচ্ছে কি এই b মানে কি? বেগ। অর্থাৎ তুমি যদি এই বেগকে 2 গুণ করো, একটু চিন্তা করো, তুমি যদি এই বেগকে 2 গুণ করো তাহলে তোমার এই গতিশক্তি 4 গুণ হবে। এই বিষয়টা একটু ভালোভাবে তোমার বুঝতে হবে, ঠিক আছে? কারণ তুমি যদি এইটা যদি একবার ধরতে পারো তাহলে যখন তুমি সৃজনশীলগুলো সমাধান করতে যাবা তখন তোমার কাছে সবকিছু সহজ হবে। ওকে, একটু লক্ষ্য করো আমি কি বলেছি, এই v মানে হচ্ছে কিন্তু বেগ। বেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি হবে 4 গুণ, বেগ যদি 3 গুণ হয় তাহলে গতিশক্তি হবে কিন্তু 9 গুণ, বেগ যদি 4 গুণ হয় তাহলে গতিশক্তি হবে 16 গুণ। এখন প্রশ্ন করতে পারো কিভাবে? আচ্ছা এই জায়গায় দেখতে পাচ্ছ আমি কি বলেছি, v যদি 2 হয় অর্থাৎ v এর মান যদি 2 হবে তার মানে তুমি একটু চিন্তা করো, তাহলে এখানে আছে কি v স্কয়ার আছে না, তাহলে তুমি v স্কয়ার 2 এর উপর স্কয়ার দিবা, আর তুমি যদি 2 এর উপর স্কয়ার দাও তাহলে কত পাবা? 4 পাবা না? হ্যাঁ, তাহলে তুমি যদি v এর মান 2 বসাও তাহলে কিন্তু v স্কয়ার এর মান চলে আসে কিন্তু 4। তাহলে তুমি যদি বেগ যদি 2 গুণ করতে যাও তাহলে এই গতিশক্তি হবে কয় গুণ? এই 4 গুণ। ওকে, তারপর তুমি যদি v এর মান যদি 3 বসাও তাহলে সেই ক্ষেত্রে এই যে v স্কয়ার এর মান কত হবে? v স্কয়ার 3 এর উপর স্কয়ার, তাহলে 3 3 কত হয়? তার মানে তুমি যদি এই বেগের মান যদি 3 গুণ করো তাহলে সেই ক্ষেত্রে এই গতিশক্তিটা কয় গুণ হবে? 9 গুণ বৃদ্ধি পাবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? খুবই মজার পড়া, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ওকে, আচ্ছা এতটুকু যদি ক্লিয়ারলি বুঝে থাকো এখন তোমার বুঝতে হবে শক্তির নিত্যতা সম্পর্কে। ওকে, আচ্ছা আমি এখানে কিন্তু লিখেছি, দেখতে পারতেছো যে শক্তির নিত্যতার সূত্র। সেটা কি? যে শক্তি কিন্তু সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, অর্থাৎ শক্তি কিন্তু একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। কিরকম? আমি কিন্তু তোমাদেরকে অর্থাৎ ফার্স্টে কিন্তু একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে সবার? যে তুমি যদি একটা ভাল্বের কথা চিন্তা করো, সেখানে তুমি কারেন্ট দাও বা বিদ্যুৎ শক্তি সেখানে যায় এবং সেখান থেকে অর্থাৎ বিদ্যুৎ শক্তিটা কিন্তু আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
মনে আছে সবার? আমি কিন্তু বলেছি এই কথাটা। আচ্ছা, এই ব্যাপারটা একটু চিন্তা করো, তোমাদের বইতেও আছে। সেটা হচ্ছে কি, যে ধরো একটা পাথর, হ্যাঁ, এখন আমি কি করলাম, এই যে পাথর, একটু চিন্তা করো, একটু ঠান্ডা মাথা চিন্তা করো, এবং এটা যদি একবার ধরতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু অনেক সুবিধা হবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো বুঝতে। হ্যাঁ, ধরো এটা একটা পাথর, এখন আমি কি করলাম, এই পাথরটাকে আমি নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম। ওকে, তাহলে আমি যদি পাথর হোক অথবা বল হোক, যে কোনো কিছু ধরো, সো আমি যদি এই পাথরটাকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি, ধরো সাপোজ আমি নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে এইখানে একটা লক্ষণীয় বিষয় আছে। সেটা হচ্ছে কি, একটু চিন্তা করো, আমার হাতে ছিল পাথর, হ্যাঁ, এখন আমার হাতে যখন ছিল, ওটা কি বিভব শক্তি গতিশক্তি কিছু ছিল? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এখন আমি যখন এই পাথরটাকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করেছি, তখন কিন্তু ওটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে গেছে, এবং ওর কিন্তু বিভব শক্তি বা স্থিতি শক্তি আস্তে আস্তে বাড়তেছে, রাইট? অর্থাৎ নিচ থেকে যদি উপরের দিকে যায়, একটা কথা সবসময় মাথায় রাখবা, যে এখানে আমরা কিন্তু জানি যে যান্ত্রিক শক্তির দুইটা রূপ, একটা হচ্ছে কিন্তু স্থিতি শক্তি বা বিভব শক্তি, আর একটা হচ্ছে কিন্তু গতি শক্তি, রাইট? তাহলে যখন একটা পাথরকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তখন কিন্তু ওর যে বিভব শক্তি যেটা আছে, হ্যাঁ, বিভব শক্তি কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ে, বিভব শক্তি কিন্তু বৃদ্ধি পায়। একটু লক্ষ্য করো যে বিভব শক্তি বা স্থিতি শক্তি, আমি কিন্তু বারবার এই স্থিতি শক্তির কথা বলতেছি, কারণ এই দুইটা যাতে তোমাদের মাথায় থাকে, অর্থাৎ বিভব শক্তি এবং স্থিতি শক্তি একই কথা। তাহলে আমি যখন পাথরটাকে উপরের দিকে নিক্ষেপ করলাম, তখন কিন্তু এই বিভব শক্তি বা স্থিতি শক্তি আস্তে আস্তে বাড়তেছে, হ্যাঁ, কিন্তু পাথরটা কিন্তু একদম উপরে উঠতে থাকবে না, একটা পর্যায়ে গিয়ে আবার নিচের দিকে নামবে, তাই না? যখন আমি নিক্ষেপ করলাম, তখন আমার বিভব শক্তি বা স্থিতি শক্তি বাড়তেছে, কিন্তু গতি শক্তি কিন্তু কমতেছে, এটা একটু মাথায় রাখবা। কিন্তু যখন আমি, অর্থাৎ ওই পাথরটা আবার নিচের দিকে নামা শুরু করলো, তখন কিন্তু এই বিভব শক্তি বা স্থিতি শক্তি আস্তে আস্তে কিন্তু কমতেছে, তখন কিন্তু এটা আবার কমতেছে, কিন্তু কি বাড়তেছে? গতি শক্তি বাড়তেছে, রাইট? আচ্ছা, তাহলে এই পাথরটা একটা পর্যায়ে কিন্তু নিচে পড়বে, তাই না? এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি বললেন যে পাথরটা আমি উপরের দিকে নিক্ষেপ করলাম, আমি বুঝলাম যে এখানে বিভব শক্তি বা স্থিতি শক্তি বাড়বে, গতিশক্তি কমে যাবে, আবার যখন পাথরটা উপর থেকে নিচের দিকে নামবে, তখন এটা বিভব শক্তি বা স্থিতি শক্তি কমবে, কিন্তু গতিশক্তি আস্তে আস্তে বাড়বে, এটাও বুঝলাম। কিন্তু যখন পাথরটা একদম ভূমিতে গিয়ে পড়বে, তখন কি হবে? আচ্ছা, একটু লক্ষ্য করো, আমি কি বলেছি, যে শক্তি কিন্তু একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। কিরকম দেখো, অর্থাৎ ফার্স্টলি কিন্তু বিভব শক্তি বা স্থিতি শক্তি বাড়তে ছিল, তারপর কিন্তু কমতে ছিল, এবং একটা পর্যায়ে গিয়ে অর্থাৎ নিচে পড়বে। তুমি একটা ব্যাপার চিন্তা করো, একটা পাথর অথবা একটা বলের কথা চিন্তা করো, যখন নিচে পড়বে তখন কিন্তু এক ধরনের সাউন্ডের মতো সৃষ্টি হবে, রাইট? একটা শব্দ আসবে, রাইট? তার মানে এই যে বিভব শক্তি বা স্থিতি শক্তি বা গতি শক্তি, যেটাই কথাই আমি বলি না কেন, যখন পাথরটা আস্তে আস্তে নিচে পড়বে, ভূমিতে যখন পড়বে, তখন কিন্তু শব্দ শক্তি উৎপন্ন করবে। ওকে, ক্লিয়ারলি বুঝতে পারছো? এবং অনেক সময় কিন্তু পাথরটা নিচে পড়ার ফলে, অনেক কিছু থেকে নিচেতে পড়ার পরে কিন্তু এখানে তাপ শক্তিও কিন্তু উৎপন্ন হয়। ওকে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? তার মানে এই যে শক্তি যেটা আছে, শক্তি কিন্তু একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো, এবং এই যে শক্তির নিত্যতার সূত্র, এই ক্ষেত্রে তোমাদের টেস্ট পেপারে হিউজ পরিমাণে কিন্তু সৃজনশীল প্রশ্ন কিন্তু আছে, হ্যাঁ। এবং আমি যখন এই দ্বিতীয় ক্লাসটা তোমাদেরকে করাবো, অর্থাৎ টেস্ট পেপারে যত টাইপের এই অধ্যায় সৃজনশীল আছে, ওই সৃজনশীলগুলো নিয়ে একদম বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব, এবং সেখানে কিন্তু আমি দেখিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছ যে শক্তির নিত্যতার সূত্র আসলে কিরকম প্রশ্ন আসে। ধরো সাপোজ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ধরো এখানে একটা কোনো একটা সাপোজ বস্তু আছে, হ্যাঁ, এখন এই বস্তুটাকে আমি ফেলে দিলাম, ওটা কোথায় পড়বে? নিচে গিয়ে পড়বে, রাইট? এবং আমাকে বলে দিল এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে কিন্তু 100 মিটার, হ্যাঁ, মানে হচ্ছে কিন্তু উচ্চতা যেটাকে বলা হয়। সো এটা আমাকে বলে দিল, এবং বললো এটা ধরো হচ্ছে কিন্তু এ বিন্দু, এটা হচ্ছে কিন্তু বি বিন্দু, এটা হচ্ছে কিন্তু সি বিন্দু, আবার এটা হচ্ছে কিন্তু ভূমিতে, এটা হচ্ছে কিন্তু ডি বিন্দু, এবং এখান থেকে এতটুকু দূরত্ব বলে দিল ধরো হচ্ছে কিন্তু 30 মিটার বা সামথিং, এখানে বলে দিল, একটা কিছু বলে দিবে, এবং শেষে প্রশ্ন করবে যে এইখানে এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দুতে শক্তির নিত্যতার সূত্র সংরক্ষিত থাকে কিনা, এইরকম প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে? এবং এগুলো কিন্তু খুবই মজার পড়া, এবং তুমি যদি একবার এই বিষয়গুলো একটু ধরতে পারো, হ্যাঁ, তাহলে তোমাদের পরীক্ষায় যেভাবে শক্তির নিত্যতা থেকে প্রশ্ন আসুক না কেন, তোমরা কিন্তু সবাই খুব সুন্দরভাবে কিন্তু আনসার দিতে পারবে। ওকে, আচ্ছা, এখন আমি তোমাদের সাথে একটু আলোচনা করবো ক্ষমতা নিয়ে। এখন যদি এখানে একটু লক্ষ্য করো, যে আমি বলেছি হচ্ছে কিন্তু ক্ষমতা, হ্যাঁ, তাহলে এই যে ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করে? ক্ষমতাকে কিন্তু তোমরা সবাই জানো, ক্ষমতাকে কিন্তু পি দ্বারা প্রকাশ করে, রাইট? তাহলে P ইজ ইকুয়াল টু, অর্থাৎ একক সময় কৃত কাজকে কিন্তু ক্ষমতা বলে, মানে হচ্ছে
ক্ষমতার সূত্রটা হচ্ছে P = W/T এবং এটার যে সংজ্ঞাটা সেটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে একক সময় কৃত কাজকে ক্ষমতা বলে। ওকে, তাহলে তুমি যদি ক্ষমতা বের করতে চাও অবশ্যই কাজকে অর্থাৎ সময় দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, তাহলে তুমি কিন্তু ক্ষমতা পাবা। ওকে, আচ্ছা এখন একটু লক্ষ্য করো, এই যে দেখতে পারতেছো যে এখন তোমার বের করতে হবে যে ক্ষমতার একক কি, এবং এইখানে যদি তাকাও যে কাজের একক কি, এতক্ষণ ধরে কিন্তু আমি আলোচনা করেছি যে কাজের একক কি ছিল, কাজের একক ছিল হচ্ছে কিন্তু জুল, রাইট। আর এই যে দেখতে পারতেছো যে টি মানে হচ্ছে কিন্তু সময়ের একক কি, সেকেন্ড। তার মানে এখান থেকে আমি যেটা পাচ্ছি জুল পার সেকেন্ড, হ্যাঁ, এবং এইটাকে আমি লিখতে পারি ওয়াট। ওকে, তার মানে এই যে ক্ষমতার একক কি, ক্ষমতার একক হচ্ছে কিন্তু ওয়াট। এবং তোমরা কিন্তু অনেক সময় লক্ষ্য করো যে তোমাদের যে বাসায় যে বাতি আছে ওইখানে কিন্তু লেখা থাকে যে 40 ওয়াটের বাতি বা 60 ওয়াটের বাতি, রাইট, এরকম ভাবে কিন্তু লেখা থাকে। আচ্ছা, তাহলে ক্ষমতার এককটা কি সেটা বুঝতে পারছো? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো আর কিছু বিষয় এখন তোমার বুঝতে হবে। দেখো, আমি যদি এখানে লিখি যে 10⁻³ ওয়াট, এখন এইটা মানে কি, অর্থাৎ এইটা বলতে কি বোঝাচ্ছে, এটা দ্বারা কিন্তু বোঝাচ্ছে হচ্ছে কিন্তু 1 কিলোওয়াট, রাইট। কারণ কি, কারণ তোমরা কিন্তু সবাই জানো যে 1 কিলোমিটার সমান হচ্ছে কিন্তু 1000 মিটার, এটা কিন্তু তোমরা সবাই জানো, হ্যাঁ। তার মানে আমি কিন্তু বলতে পারি যে 1 কিলোওয়াট সমান কি হবে, তাহলে 10⁻³ ওয়াট। ওকে, আরেকটা ব্যাপার তোমার জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিন্তু 1 HP which is, একটু যদি লক্ষ্য করো, এই 1 HP মানে হচ্ছে হর্স পাওয়ার is equal to 746 ওয়াট, এটা একটু মাথায় রাখবা। ওকে, 1 HP সমান হচ্ছে কি 746 ওয়াট। ওকে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে কিন্তু বৈদ্যুতিক হিসাব নিকাশের ক্ষেত্রে, এবং এই বৈদ্যুতিক হিসাব নিকাশের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় থাকে ভোল্ট, VOT which is unit, 1 unit। ওকে, এবং এইটা নিয়ে অর্থাৎ বৈদ্যুতিক হিসাব নিকাশের ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের যে চলতরির যে চ্যাপ্টারটা আছে, ফিজিক্সের যে চলতরির চ্যাপ্টারে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, হ্যাঁ। এবং ওইখানে কিন্তু বলেছি যে আসলে 1 ইউনিট মানে কি, 1 ইউনিট বলতে বোঝাচ্ছে কিন্তু 1 কিলোওয়াট আওয়ার, হ্যাঁ। এবং এই 1 কিলোওয়াট আওয়ার এটা সমান কত জুল, এটা সমান কিন্তু তোমরা সবাই জানো যে 3.6 into 10⁶ জুল। এবং এটা কিভাবে বের হয়েছে আমি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের সাথে হচ্ছে কিন্তু, অর্থাৎ যখন আমি চলতরিৎ চ্যাপ্টারটা করিয়েছি তখন কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু একটু মাথায় রাখবা যে 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে 3.6 into 10⁶ জুল। ওকে, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। ওকে, এবং এইখানে আমি যা যা আলোচনা করেছি একটু কষ্ট করে আবার এখন ক্লাসটা থামিয়ে একটু 2টা মিনিট পড়ো যে এখানে আমি কি বলেছি, আমি আবার একটু র‍্যাপ আপ করতেছি। এই যে ক্ষমতা, এই যে P দেখতে পারতেছো, ক্ষমতার সংজ্ঞাটা কি হবে, একক সময় কৃত কাজকে ক্ষমতা বলে, খুবই সিম্পল। এবং এই ক্ষমতার একক হবে কি, ওয়াট। ওকে, এবং দেখতে পারতেছো যে 10⁻³ ওয়াট বলতে কি বোঝাচ্ছে, এটা মানে কি 1 কিলোওয়াট। ওকে, এবং এইখানে সবচেয়ে মনে রাখার যে বিষয়টা সেটা হচ্ছে 1 HP is equal to 746 ওয়াট। ওকে, এটা একটু মাথায় রাখবা। আর আরেকটা হচ্ছে বৈদ্যুতিক হিসাবের ক্ষেত্রে আমি কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছি, এই যে 1 কিলোওয়াট আওয়ার is equal to 3.6 into 10⁶ জুল। ওকে, আমি আশা করি প্রত্যেকে এতটুকু একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, সবাই যদি এতটুকু বুঝে থাকো, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব কর্মদক্ষতা নিয়ে, which is very important। আচ্ছা, এখন যদি লক্ষ্য করো আমি কিন্তু এখানে লিখেছি হচ্ছে কিন্তু কর্মদক্ষতা, এবং তোমরা কিন্তু সবাই জানো যে কর্মদক্ষতাকে কিন্তু হচ্ছে ইটা দ্বারা প্রকাশ করে, হ্যাঁ। এখন আসলে কর্মদক্ষতা মানে কি, এটা মানেটা হচ্ছে যে কোনো একটা যন্ত্রে যেই পরিমাণ শক্তি দেওয়া হয় এবং ওই যন্ত্রটা যতটুকু পরিমাণ শক্তি ফিরিয়ে দেয় তারই অনুপাতই হচ্ছে কিন্তু কর্মদক্ষতা। আচ্ছা, এই ব্যাপারটা একটু তোমাদের সাথে ক্লিয়ারলি বলতেছি। ধরো তোমাকে বললো যে কোনো একটা যন্ত্রের কর্মদক্ষতা দেওয়া আছে কিন্তু 40%, হ্যাঁ, এটা কিন্তু বলবো। এখন এটা মানে কি, এটা দ্বারা কি বোঝায়, এটা তোমার একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। দেখো, 40% মানে কি তোমরা কিন্তু সবাই জানো, 40% আমি যদি একটু ভাবি সেটা হচ্ছে কি 40, অর্থাৎ 40 বাই হচ্ছে কি 100, রাইট। এভাবে কিন্তু তোমরা লিখবা। ওকে, আচ্ছা, তাহলে এই 40% মানে কি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। অর্থাৎ আমি কি বলেছি, কোন একটা যন্ত্রের, সাপোজ এটা একটা যন্ত্র আছে, ধরো এটা একটা কি, এটা একটা যন্ত্র, একটু চিন্তা করো। সো এই যে যন্ত্রটা, এটার কর্মদক্ষতা দেওয়া আছে 40%। এখন এইটার মানে কি, অর্থাৎ এই যন্ত্রটায় একটু লক্ষ্য করো, এই যে যন্ত্রটা তুমি দেখতে পারতেছো, এই যন্ত্রটায় 100 জুল শক্তি দেওয়ার ফলে, আমি আবার বলি, এই যন্ত্রটায় 100 জুল শক্তি দেওয়ার ফলে এই যন্ত্রটা 40 জুল ও কিন্তু কাজে লাগাইতে পারছে। কত জুল? 40 জুল কিন্তু ও কাজে লাগাইতে পারছে। ওরে দিছো কত? 100 জুল দিছো। অর্থাৎ এই যন্ত্রটায় 100 জুল শক্তি দেওয়ার ফলে যন্ত্রটা 40 জুল শক্তি কাজে লাগাইতে পারছে। এখন বাকি থাকে কত? 100 থেকে তুমি যদি 40 বিয়োগ করো তাহলে এখানে বাকি থাকে কত?
60 না, এই 60 জুল শক্তি অপচয় করছে। ওকে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? অর্থাৎ তোমাকে যদি বলে যে কোনো একটা যন্ত্রের কর্মদক্ষতা 40% বা 50% অথবা 60%, এভাবে কিন্তু বলতে পারে। তো এভাবে যদি দেওয়া থাকে, খুব সিম্পল একটা হিসাব করবা, সেটা হচ্ছে কি 40% মানে কি 40/100, অর্থাৎ এই যন্ত্রটা কিন্তু 100 জুল শক্তি দেওয়া হয়েছে। তাহলে 100 জুল শক্তি দেওয়ার ফলে যন্ত্রটা কিন্তু এই 100 জুল শক্তিকে কাজে লাগাইতে পারে না, অর্থাৎ এই 100 জুল শক্তির ভিতরে ও মাত্র 40 জুল শক্তিকে কাজে লাগাইছে, আর বাকি যে 60 জুল ছিল ওই 60 জুলকে অপচয় করছে। খুবই সিম্পল একটা ব্যাপার, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা। ওকে, এবং এই যে দেখতে পারতেছো যে কর্মদক্ষতা which is eta is equal to লব্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইনটু হচ্ছে কিন্তু 100%। এবং এইটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, একটু মনে রাখতে হবে, কারণ এখান থেকে অনেক ম্যাথ তোমার করতে হবে। আচ্ছা, আমি এতটুকু একটু মুছে দিচ্ছি। তাহলে আমি কিন্তু লিখতে পারি, এই যে দেখতে পারতেছো যে লব্য কার্যকর ক্ষমতা, এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে হচ্ছে কিন্তু পি আউটপুট, হ্যাঁ, আর নিচে হবে কি, নিচে হবে হচ্ছে তোমার মোট পদার্থ ক্ষমতা, এটা হচ্ছে কিন্তু ইনপুট, হ্যাঁ, ইনটু হচ্ছে কিন্তু 100%। এবং এই টাইপের অঙ্কগুলো খুবই সিম্পল। আচ্ছা, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে কিন্তু একদম তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। ধরো কোন একটা যন্ত্র এখানে আছে, হ্যাঁ, এখন একটু চিন্তা করো, ধরো তোমার বাসার নিচে একটা কোন একটা সাপোজ যন্ত্র আছে, যে যন্ত্রটা কি করতে পারে, একদম অর্থাৎ তোমার ছাদের উপরে, ধরো ছাদের উপরে কিন্তু একটা পানির ট্যাঙ্কি আছে। একটু ঠান্ডা মাথায় ব্যাপারটাকে চিন্তা করো, তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলে কিন্তু তুমি খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পারবে বিষয়টা। হ্যাঁ, ধরো এটা হচ্ছে কিন্তু ছাদ, এবং এই ছাদের উপর একটা পানির ট্যাঙ্কি আছে, এবং এই যে নিচে যে যন্ত্রটা আছে, এই যন্ত্রটা নিচ থেকে, আমি আবারও বলি, এই যন্ত্রটা তোমার হচ্ছে কিন্তু নিচ থেকে অর্থাৎ 1 ঘন্টায়, আমি কি বললাম 1 আওয়ার, বা এই 1 ঘন্টা মানে কি, এই 1 ঘন্টা বলতে বোঝাচ্ছে 36 সেকেন্ড, রাইট? আচ্ছা, এবং এই যে যন্ত্রটা আমি বললাম, এই যন্ত্রটার ক্ষমতা দেওয়া আছে, ধরো সাপোজ 3 HP দেওয়া আছে। হ্যাঁ, একটু চিন্তা করো, এই যন্ত্রের ক্ষমতা দেওয়া আছে কিন্তু 3 HP। এইচপি মানে কি, হর্স পাওয়ার। কিছুক্ষণ আগে তোমাদেরকে কিন্তু দেখাইছি। এবং আমি কি বলেছিলাম যে 1 HP ইজ ইকুয়াল টু কত ওয়াট? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আসলে আমি বুঝতেছি তোমাদের কাছে কিন্তু বোর লাগতেছে এই ব্যাপারগুলো, একটু কঠিন মনে হচ্ছে। আসলে কিন্তু এগুলো খুবই সোজা, একটু যদি মনোযোগ দিয়ে দেখো এবং যদি একটু মজা করে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করো। কারণ কি, পড়াশোনার ভিতরেও কিন্তু মজা আছে। তুমি যদি মজা করে না বোঝো বা তুমি যদি মজা করে না পড়ো, তাহলে কিন্তু সেই পড়ালেখা কিন্তু কখনো কিন্তু আগাবে না। অর্থাৎ আমি এখন তোমাদেরকে এই বিষয়টা বোঝাচ্ছি, এখন তোমরা যদি মনোযোগটা অন্যদিকে থাকে, তোমাদের মনোযোগটা অন্যদিকে যায়, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। এবং এগুলো যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে এগুলো খুবই সোজা। ঠিক আছে, একটু মনোযোগটা এইখানে দাও, তাহলে বুঝতে পারবা। দেখো আমি কি লিখছি, যে 1 HP সমান আমি তোমাদেরকে কি বলেছিলাম, 746 ওয়াট, রাইট? আচ্ছা, আমি কিন্তু এটা তোমাদেরকে বলেছিলাম। ওকে, তাহলে এখানে এই যন্ত্রটার ক্ষমতা দেওয়া আছে 3 HP। তাহলে 3 HP বলতে কি বোঝাচ্ছে, তাহলে 3 HP সমান কত ওয়াট? তাহলে আমি যদি 3 HP টা বের করতে চাই, তাহলে 3 HP ইজ ইকুয়াল টু এই যে 3 আর এই যে 746 এর সাথে 3 টা কি হবে, গুণ হবে। গুণ করার পর যা নামবে তাহলে এত ওয়াট। ক্লিয়ার? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? এই যে ওয়াট, এটা কিন্তু ক্ষমতার একক, এই যে কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখাইছি, রাইট? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি কি বলেছিলাম যে 3 HP এর একটা যন্ত্র আছে। এখন এই যন্ত্রটা কি করতে পারে, 1 ঘন্টায় অর্থাৎ 36 সেকেন্ডে কি করতে পারে, এই যে পানির ট্যাঙ্কিটা আছে নিচ থেকে প্রায় সাপোজ 5000 লিটার পানি কিন্তু অর্থাৎ এই ট্যাঙ্কিটা পূর্ণ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ 5000 লিটার পানি উঠাতে পারে, সাপোজ চিন্তা করো। এখন এই 5000 লিটার মানে কি, 5000 কেজি। ওকে, সবাই বুঝতে পারছো? 5000 লিটার মানে হচ্ছে কি 5000 কেজি। এখন তোমাকে প্রশ্ন করলো এই যন্ত্রটার কর্মদক্ষতা কত? এখন তুমি কিভাবে অ্যানসার দেবা? খুবই সিম্পল, খুবই সিম্পল। সেটা হচ্ছে কি, একটু যদি লক্ষ্য করো নিচ থেকে উপরে, আমি এখানে কর্মদক্ষতার সূত্রটা কি লিখেছি, এটা ইজ ইকুয়াল টু লব্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইনটু 100%। এবং এইখানে লক্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে এখানেও কিন্তু ক্ষমতা আছে, এখানেও কিন্তু ক্ষমতা আছে। আর আমরা কিন্তু ক্ষমতার ক্ষেত্রে পড়ে আসছি যে ক্ষমতা P ইজ ইকুয়াল টু W/T, অর্থাৎ একক সময় কিন্তু কাজকে ক্ষমতা বলে, রাইট? আচ্ছা, এতটুকু তো মনে আছে সবার? আচ্ছা, আমি আশা করি প্রত্যেকের এতটুকু মনে আছে। তাহলে এতটুকু যদি মনে থাকে, তাহলে এইখানে একটু লক্ষ্য করো, খুবই মজার কিন্তু। আচ্ছা, তোমার এখন বের করতে হবে কি, ইটা, রাইট? তাহলে ইটা ইজ ইকুয়াল টু কি হবে, মোট প্রদত্ত ক্ষমতা। তাহলে মোট প্রদত্ত ক্ষমতা বলতে কি বোঝাচ্ছে, এই যন্ত্রটার ক্ষমতা কতটুকু সেটাই এখানে লিখতে হবে,
রাইট? তাহলে এই যন্ত্রটার ক্ষমতা আমরা কি পাইছি 3 HP না, এবং 3 HP থেকে আমরা যখন অটে নিছি তখন কিন্তু আমরা কি করেছি যে 746 ইনটু 3 দ্বারা গুণ করছি। তোমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে দেখবা এখানে কত আসে। এরপর দেখো তাহলে আমরা মোট পদার্থ ক্ষমতা পাইছি। আচ্ছা একটু এইখানে লক্ষ্য করো, একটু মনোযোগটা এইখানে দাও, তাহলে কিন্তু বুঝতে পারবা। দেখো এখন আমাদের বের করতে হবে লৌহ কার্যকর ক্ষমতা, রাইট? তাহলে লৌহ কার্যকর ক্ষমতা বলতে কি বোঝাচ্ছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা কিন্তু উপর দিক, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এক্ষেত্রে কি কাজ করবে, গতিশক্তি কাজ করবে নাকি স্থিতিশক্তি বা বিভব শক্তি কাজ করবে? এই ক্ষেত্রে কিন্তু স্থিতিশক্তি বা বিভব শক্তি কাজ করবে। কিরকম দেখো, এইখানে আমরা কি লিখবো, P = W/T। হ্যাঁ, আমরা এই জায়গায় W/T লিখবো, এটা ঠিক আছে। এই যে T যেটা আছে সময়, সময় আমরা কত পেয়েছি 3600 সেকেন্ড না? আচ্ছা তাহলে আমরা কি লিখবো, এখানে 3600 সেকেন্ড লিখি আগে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একটু ব্যাপারটা লক্ষ্য করো। তাহলে P = W/T, আমরা এইটাই লিখবো। আমরা এই সময় পাইছি 3600 সেকেন্ড। এখন আমাদের কি কাজ, এই যে W সমান কি হবে সেটা বের করতে হবে, তাই না? এবং আমরা কিন্তু পড়েছি কিছুক্ষণ আগে, কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি যে বিভব শক্তি বা স্থিতি শক্তির ক্ষেত্রে এই যে কাজ, এই কাজ সমান কি, কাজের সূত্রটা কি মনে আছে? সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে কিন্তু mgh। হ্যাঁ, mgh, এটা কি সবার মনে আছে? আচ্ছা তাহলে এখন একটু লক্ষ্য করো, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে আমি কি বসাবো, mgh। এই mgh, এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এইখানে ধরো আমি উচ্চতা এখানে দিই না, ধরো উচ্চতা হচ্ছে 50 মিটার। হ্যাঁ, তাহলে উচ্চতা আমরা পাইছি, অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি, এবং ভর কত, এই যে কতটুকু পানি নিতে পারে 5000 কেজি না, এই 5000 লিটার মানে হচ্ছে 5000 কেজি। তাহলে এখানে আমরা খুব সুন্দরভাবে ইনটু হচ্ছে কি, ইনটু হবে কিন্তু 100%। খুবই সিম্পল একটা অঙ্ক, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো, আর কিচ্ছু লাগবে না। তাহলে দেখো একটু হিসাব করো, এখানে উপরে আছে কত, এখানে আছে 3600, আর এই যে এ ভর আছে কত 5000। হ্যাঁ, 5000 লিখবা, ইনটু জি এর মান আমরা জানি 9.8, ইনটু এই এইচ যেটা উচ্চতা দেওয়া আছে 50 মিটার, উপরে একটা ছাদ আছে সেখানে কথা বলছে, তাহলে এই 50 মিটার, ওকে, ইনটু 100% ডিভাইডেড বাই এই দুটো কিন্তু গুণ করে দিব, অর্থাৎ 746 ইনটু 3, এবং এটা গুণ করার পর যা নামবে সেটাই হবে কিন্তু এই যন্ত্রের কর্মদক্ষতা। আমি আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, এখানে না বোঝার আসলে কিচ্ছু নাই। এখানে আমি উদাহরণটা দিচ্ছি যে কোন একটা যন্ত্র আছে, এই যন্ত্রটার ক্ষমতা দেওয়া আছে 3 HP। তোমরা অনেক সময় লক্ষ্য করবা যে মোটর, অনেক সময় দেখতে থাকবা যে মোটরে কিন্তু গায়ে লেখা থাকে এত HP বা এত ক্ষমতা সম্পন্ন, এরকম লেখা থাকে, HP লেখা থাকে বিশেষ করে। হ্যাঁ, একটু যদি লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবো, অর্থাৎ ওই যে মোটর বা ওই যে যন্ত্রটার ক্ষমতা ওইটা কিন্তু ওখানে লেখা থাকে। তাহলে আমি বলছি কি, এই যন্ত্রটার ক্ষমতা আছে 3 HP, এবং এই যন্ত্রটা 50 মিটার উঁচু কোন একটা ছাদে আছে একটা পানির ট্যাঙ্কি, এবং এইখানে প্রায় অর্থাৎ 1 ঘন্টায় প্রায় 5000 লিটার বা 5000 কেজি কিন্তু পানি তুলতে পারে। এতটুকু কথাই কিন্তু আমি বলেছি, এবং তোমাকে প্রশ্ন করবে যে এই যন্ত্রের কর্মদক্ষতা কত, তাহলে খুব ইজিলি কিন্তু তুমি এইভাবে বের করবা। ওকে, খুবই সিম্পল ম্যাথ, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, এবং আমি চেষ্টা করব এর পরের লেকচারে এই যে কাজ ক্ষমতা শক্তির যত টাইপের ম্যাথ আছে সবগুলো তোমাদেরকে কভার করে দিব। তাহলে আমি আশা করি প্রত্যেকে এই যে কয়টা টপিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি, প্রত্যেকটা টপিক তোমরা বুঝতে পারছো, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আমার যারা স্টুডেন্ট আছে ওরা যেন খুব সুন্দরভাবে বুঝতে পারে। যেই বিষয়গুলো আমি এখানে বোঝানোর চেষ্টা করছি, আমি আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এখন তোমাদের কাজটা কি, এখন তোমাদের কাজটা হবে যে একটু ভাইয়া যা যা বলছি একটু নিজেরা একটু চোখ বুলাও, একটু প্র্যাকটিস করো, 5টা মিনিট একটু সময় দাও বা আধা ঘন্টা একটু সময় দাও। এখানে আমি যা যা বলছি তোমরা যদি একটু ধরতে পারো তাহলে তোমাদের কিন্তু সৃজনশীল এবং এমসিকিউ যখন আমি সলভ করাবো তোমাদের কাছে কিন্তু খুবই সোজা হবে। ঠিক আছে, এখানে যা যা বুঝাইছি একটু কষ্ট করে একটু এখন একটু পড়ো। ঠিক আছে, আমি আশা করি প্রত্যেকে এখন তোমাদের পড়ার টেবিল চেয়ারে আছো, একটু এখন যা যা বুঝাইছি একটু পড়ো। ঠিক আছে, সো এর পরের মূলত ক্লাসটা হবে কিন্তু সৃজনশীল নিয়ে, টেস্ট পেপারে যত টাইপের সৃজনশীল আছে, এবং এর পরবর্তী ক্লাসটা হবে তোমার এমসিকিউ গুলো কিন্তু নিয়ে। এবং যাওয়ার আগে আমি তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার এই ক্লাসটা একটু তোমাদের ফ্রেন্ডের মাঝে একটু শেয়ার করে দাও। তুমি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো, অথবা আমার যদি ফেসবুক পেজ অর্থাৎ এসএসসি কোর্স রিফাত এই যে চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো, একটু যেখান থেকে দেখো না কেন একটু শেয়ার করে দিবা। এবং তোমরা সবাই কমেন্ট সেকশনে কিন্তু জানাবা যে হ্যাঁ ভাই আমরা কিন্তু শেয়ার করেছি, একটু লিখে দিবা যে শেয়ার, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে না আমার স্টুডেন্টরা আমার এই ক্লাসটা শেয়ার করেছে। আসলে কি তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও, তোমরা যদি শেয়ার করো তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, তো
তুমি যদি আমার এই ক্লাসটা ইউটিউব থেকে দেখো, ইউটিউবের নিচে একটু কমেন্ট করে জানাবা। তুমি যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুক পেজের নিচে আমার ক্লাসটার নিচে একটু কমেন্ট করে জানাবা। একটু সবাইকে শেয়ার করে দিবা, তোমাদের ফ্রেন্ডদের সবাইকে শেয়ার করে দিবা, এবং যত বেশি শেয়ার আমি দেখবো, আমি কিন্তু পরবর্তী ক্লাসটা খুব দ্রুত কিন্তু নিয়ে আসবো। সো আমি চাচ্ছি এখন তুমি আমার ক্লাসটা দেখছো, এখনই সবাই প্রত্যেকে যে কয়জন আমার ক্লাস দেখবা প্রত্যেকে এই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? তাহলে আমি কিন্তু পরবর্তী ক্লাসটা খুব দ্রুত গতিতে কিন্তু নিয়ে আসবো, এবং আমি চেষ্টা করব পদার্থবিজ্ঞান, রসায়ন এবং উচ্চতর গণিত, আমার একটা টার্গেট আছে যে আমি এই তিনটা বিষয় আমার এই যে চ্যানেলটা তোমরা দেখতে পারতেছো, যে এসএসসি কোর্স রিপার অথবা এই যে ফেসবুক পেজটা দেখতে পারতেছো, ইনশাআল্লাহ প্রতিটা চ্যাপ্টার নিয়ে আমি কিন্তু ক্লাস কিন্তু এইখানে কিন্তু আপলোড দিব। সো আমি যাওয়ার আগে তোমাদের কাছে কিচ্ছু চাচ্ছি না, তোমাদের কাছে চাওয়া পাওয়া হচ্ছে শুধুমাত্র একটু শেয়ার করে দিবা। শেয়ার করতে কিন্তু সময় লাগে না, জাস্ট 2টা ক্লিকের মাধ্যমে কিন্তু তুমি শেয়ার করে দিতে পারো, তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দিতে পারো। একটু শেয়ার করবা, এবং তোমরা যদি শেয়ার করো তাহলে ইনশাআল্লাহ কিন্তু আমি সামনে আরো ক্লাস নিয়ে আসবো। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরের লেকচারে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।